বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এবং যুব মহিলা লীগের সাবেক সভানেত্রী নাজমা আক্তার, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। উপজেলা নির্বাচনের প্রথম ধাপ শেষ হলো। এই নির্বাচন আসলে কি বার্তা দিল রাজনৈতিক দলগুলোকে, ভোটারদের, সাধারণ মানুষকে? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। অ্যাকচুয়ালি বার্তাটা কি দিবে? বার্তাটা হচ্ছে মানে আমাদের দেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা এবং লোকাল গভর্নমেন্ট যে ব্যবস্থাটা আছে, সিস্টেমটা আছে, সংবিধান অনুযায়ী যে সিস্টেম আছে সেই অনুযায়ী নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আসনে নির্বাচন হয়। তো উপজেলা নির্বাচন যেগুলি পেন্ডিং হয়ে গিয়েছিল এবং ধাপে ধাপে আপনি দেখবেন যে ডিক্লেয়ার করা হয়েছে যে কোনগুলির মেয়াদ শেষ, তারপরে সেইগুলি নির্বাচন হবে। তো এটি একটা ধারাবাহিক প্রক্রিয়া, লোকাল গভর্নমেন্টের ধারাবাহিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে তো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমি এখন পর্যন্ত শুনিনি যে কোথাও বড় ধরনের কোনো কিছু অঘটন ঘটেছে কিনা। তো আমার মনে হয় শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে এবং নির্বাচনে এটা যে হবে এটাই স্বাভাবিক ছিল। তো ভোটার টার্ন আউটটা খুব একটা সন্তোষজনক না, এই বিষয়টা কিন্তু আমরা মানে বেশ কয়েক বছর যাবত দেখছি যে ভোটাররা মানে সন্তোষজনকভাবে যে উপস্থিতিটা আমরা চিন্তা করি বা হওয়া উচিত, তো সেইভাবে সবাই কেন যেন এখন আর মানে সেই আমাদের সেই উন্নত বিশ্বের মতো যে ভোটার উপস্থিতিটা অতটা বাড়ানো যাচ্ছে না। এখন এখানে প্রতিদ্বন্দ্বিতা ছিল, এখানে বিভিন্ন কাউকেই বাধা দেওয়া হয়নি, দল থেকে কাউকে নমিনেশন দেওয়া হয়নি, প্লাস বিরোধী দল বা যা বিভিন্ন দল থেকেও কিন্তু তারা দাঁড়িয়েছে। যদিও বিএনপি বলে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে না এবং নির্বাচনের জন্য না হতে পারে সেই জন্য ক্যাম্পেইন করেছে, কিন্তু বিএনপি থেকেও অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করেছে। তো এখানে ক্যান্ডিডেট ছিল, জনগণও স্বতঃস্ফূর্তভাবে মিছিল মিটিং করেছে, কিন্তু মানে শেষ পর্যায়ে আমিও মানে এটা চিন্তার বিষয় যে মানুষ এটা কিন্তু ভারতেও কিন্তু অ্যাড্রেস করছে। আমি দেখলাম যে ভারতের নির্বাচন হলো, এর আগে যে নির্বাচন হয়েছে সেক্ষেত্রেও তারা কিন্তু ওয়ারিড যে কেন এত কিছু করার পরেও তারা ভোটাররা কেন এখন মানে ভোট কেন্দ্রমুখী হচ্ছে না। তো এটা নিয়ে আসলে নিশ্চয়ই গবেষণার দরকার আছে বলে আমি মনে করি। জি, নীলুফার চৌধুরী মনি। ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, শুভেচ্ছা আমার সহ আলোচককে। দেখেন, এটা আসলে উপজেলা নির্বাচন। নাজমা আপা যে কথাগুলো বললেন সেটা যদি আমি ধরি তাহলে সব ঠিক আছে, ভোটাররা শুধু আসে না। আমি যদি বলতে চাই যে বিএনপি আসে না এই জন্যই ভোটাররা আসে না, এটাই কিন্তু সত্যি কথা। বিএনপিও আসে না, ওইটা আপনি আপনার মতো করে বলছেন, আমি আমার মতো করে বলছি। বিএনপি আসে না, সুতরাং ভোটাররা আসে না। আজকে অনেকগুলো পত্রিকার হেডলাইন আমি আসার সময় দেখতে দেখতে এলাম, এখন জানেন আপনি নেটে সাথে সাথেই পাওয়া যায়, লেখা আছে সব ঠিক আছে শুধু ভোটার নাই। এই যে সব ঠিক আছে শুধু ভোটার নাই, এটার জন্য দায়ী কে? যদি আমি ধরি সিইসি কি বলেছে, সিইসি বলেছে বৃষ্টি ও ধান কাটার মৌসুম হয়, ভোট দিতে কম আসছে। এগুলা কি সিলি মিস্টেক না, সিলি কথা না? এত বড় বড় গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যদি কেউ ওই পদে থেকে, গুরুত্বপূর্ণ পদে থেকে সিলি কথা বলে, এটা জাতির জন্য আরও বেশি দুর্ভাগ্যজনক। একই সাথে ভারতেও নির্বাচন হচ্ছে এবং ভারতে গরম অনেক বেশি। যদি সিইসি এটাও বলতো গরমে লোক কম আসছে, তাও একটা ধরা যেত। এখন গরমও নয়, আজকালকের মধ্যে গরম ছিল না। ভারতে গরম বেশি, ধান কাটা ওখানেও লেগেছে, একই সিজন, একই সব কিছু। ওখানে কিন্তু ভোট, ওদের রেশিও হয়তো 2-1% কমে গেছে, কিন্তু ভোটাররা কিন্তু এখানে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়। তো আমাদের কি অবস্থা আজকে সারাদিন যা দেখে আসলাম বিভিন্ন টেলিভিশন এবং নেটে, সেটা হলো যে ভোট সমস্ত কেন্দ্রগুলো ফাঁকা। কোথাও 4 ঘন্টা গেছে 6টা ভোট হয়েছে, 4 ঘন্টা 3 ঘন্টা গিয়েছে 1টা ভোট হয়েছে। আমি যদি আপনাকে 2-1টা উদাহরণ দিই, যে কুষ্টিয়া সদরে ভোট কেন্দ্র ফাঁকা, ভোটার উপস্থিতি একেবারেই নেই। সরকারি কলেজ কেন্দ্রে প্রিজাইডিং অফিসার জানান এই কেন্দ্রে মোট ভোটার 2380, প্রথম ঘন্টায় ভোট পড়েছে 4টি। রাজশাহী গোদাগাড়ী তানোর উপজেলা ভোট কেন্দ্র সেম ঘটনা। মাদারীপুর আজমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজে 2990 ভোটারের মধ্যে প্রথম 1.5 ঘন্টায় ভোট পড়েছে মাত্র 1টি।
নবীনগর উপজেলায় দাঁতমণ্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক ঘন্টায় একটা ভোট পড়েছে। সমকাল লিখেছে প্রতি ঘন্টায় এক ভোট। সমকাল আরও লিখেছে কুমিল্লার মঞ্চির এলাকা মনোহরগঞ্জ উপজেলায় বিপুল আপনার উপস্থিতি না দেখে ওইখানে আহমদুল্লাহ উচ্চ বিদ্যালয়ে 10টা পর্যন্ত একটা ভোটার ছিল না। এবং ফরিদপুর সমকাল বলেছে যে খুদ প্রধানমন্ত্রীর এলাকা ফরিদপুর কেন্দ্র ফাঁকা, 1 ঘন্টায় ভোট পড়েছে 40, একদম খোদ প্রধানমন্ত্রীর এলাকায়। যুগান্তর লিখেছে দেখা মিলছে না ভোটারের, ঘন্টা পেরিয়ে গেলেও পড়েনি এক ভোট। এই যে ভোটের যে অবস্থা এখন, সবই ঠিক আছে, আমি আবারও বলছি, শুধু ভোটার নেই। এই ভোটারদের বিতাড়িত কে করলো? এই সরকার, যারা গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রের লেবাসও গায়ে দেয় না। যে সরকার বিনা ভোটের সরকার, আবারও 7ই জানুয়ারির যে ভোটটা হয়েছে তারপরে যে সরকার প্রধান বলেছে যে 75-এর পরে এই নির্বাচনই সবচেয়ে সুন্দর হয়েছে। এই যদি একটা সরকার যদি কতটা স্বৈরাচার হলে, কতটা মাফিয়া হলে, কতটা একনায়কতান্ত্রিক হলে বলতে পারে এক দলের এক ব্যক্তির নির্বাচনকে উনি সবচেয়ে সুন্দর বলে আখ্যায়িত করতে পারেন। তো এই যে ওনারা নিজেরাই তো ভোটটাকে ডিটাস্ট করে দিয়েছেন। ভোট দেবেন এটা কোনো কথা হলো নাকি? আপনি যদি সিইসি যদি মনেই করে বৃষ্টি এবং ধান কাটার মৌসুমে দেখেই ভোটার কম এসছে, তাহলে সিইসি আরও 15 দিন, আরও 20 দিন, ধান কাটাটা শেষ হতে তো বেশিক্ষণ লাগে না, দিয়ে দেখতো ভোট হয় কিনা। এর আগে আপনি দেখেছেন যে জানুয়ারির ভোটের সময় বলেছে শীতে মানুষ ভোট দিতে আসেনি। সেই উপনির্বাচনে ভোটের ঠিক আগে আগে যে উপনির্বাচন হলো গুলশান বনানীতে, তখন বলেছে যে অতিরিক্ত শীতের জন্য মানুষ ঘুম থেকে উঠতে পারে নাই। এই যে একটা না একটা কজ আছে, এই কজগুলোই কি মূল কারণ? তারা যেভাবে জনগণকে বুঝাতে চায়, জনগণকে বুঝে না। আজকে আপনার এটা তো বলা হতো স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনে তো কমিশনাররা ইলেকশন করছে। তো কমিশনাররা যদি ইলেকশন করে, কমিশনাররা তো এ গ্রাম আর ও গ্রাম থাকে, ভাইস চেয়ারম্যান। তো তারা স্থানীয় সরকারে যদি আপনার তারা কেন লোক আনতে পারছে না? তারা তো লোক আনতে পারতো। কোন বিষয় বলবো? আপনি কি ওনার বক্তব্যের প্রেক্ষিতে বলবেন? আমি বললাম যে সে বলছে কোথাও কোনো সমস্যা নাই, তার মানে নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন ম্যানেজমেন্ট থেকে শুরু করে কোথাও কোনো অনিয়ম হয়নি, কোনো কারচুপি হয়নি, কোনো মানে সেই ধরনের কোনো গোলযোগ হয়নি। তাহলে সব কিছুই ঠিক ছিল। এখন ভোটার অনুপস্থিতি, সেটার জন্য নির্বাচনকে তারা মানে বিতর্কিত করার চেষ্টা করছে। এখন সেটার জন্য আপনি গবেষণা না করে কেন কথা বলছেন? কেন যাচ্ছে না মানুষ ভোটে? মানে মানুষ হয়তো মনে করছে যে ওই এখানে এই ঝামেলার মধ্যে, গরমের মধ্যে উনি যেটা বললেন যে সিইসি এটা বললেও পারতো। কেন যাচ্ছে না এবার? এবং আমরা যদি এরপরে পরবর্তী নির্বাচনেও না যায়, তাহলে এই ব্যাপারে আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত? মানে অন্যান্য বিশ্বে সেটা কি হয়? এখন মানুষ কম যাচ্ছে, সেই জন্য তো নির্বাচন বানচাল হয়ে যায় না। দুটো হতে পারে, বিতর্কিত হয়, অনিয়ম হলে বিতর্কিত হয়। আপনার আগের কথার সূত্রদের একটা হতে পারে যে দেশে উন্নয়ন এরকম হয়েছে, মানুষ আর ভোটের ব্যাপারে তত আগ্রহ থাকে না, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে সামগ্রিক প্রক্রিয়ার ব্যাপারে মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে। না, আস্থাহীনতা তৈরি হওয়ার কোনো কারণ নেই, কারণ বিগত যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু আস্থাহীনতার কোনো জায়গাই নেই। কারণ এখানে দেখবেন যে নির্বাচন ওরা যাই বলুক না কেন, বিএনপি পার্টিসিপেট করেনি বা তাদের সমমনা রাজনৈতিক দল, তাদের জোট পার্টিসিপেট করেনি, কিন্তু নির্বাচন কিন্তু বাংলাদেশে হয়েছে এবং অনেক রাজনৈতিক দল পার্টিসিপেট করেছে। সেই ক্ষেত্রে কিন্তু একেবারেই ভোট নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ হয়েছে। যার কারণে বলা হয় যে বিগত নির্বাচনে, যে কোনো পর্যায়ে নির্বাচনে যে কোনো সরকারের সময় কিন্তু নানান সময়ে কেউ কারো প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে, অনিয়ম কোনো জায়গায় অনিয়ম হয়েছে, কিন্তু এবারের নির্বাচন কিন্তু সেইটার ঊর্ধ্বে ছিল। যার কারণে এটা বলা হয়েছে যে নির্বাচন এখানে যে কোনো সময়ের তুলনায় ভালো হয়েছে। তো এখন সেখানে ভালো নির্বাচন হয়েছে, মানুষ তো এখানে ওটা মনে করার কোনো কারণই নাই যে আমি ভোট কেন্দ্রে গেলে ভোট দিতে পারবো না, এরকম তো কোনো সিচুয়েশন হয়নি, যেহেতু বিগত জাতীয় নির্বাচনে সেটি হয়নি। সুতরাং স্থানীয় নির্বাচনে তো আরও বেশি করে আসার কথা, সেটি আমি বলছি। সুতরাং এই বিষয়টা নিয়ে আমাদের এখন যদি রাজনৈতিক দল, আমরা যারা দেখছে যে ভোট কেন্দ্রে মানুষ অনুপস্থিত, আপনি যেটা বললেন যে মানুষের মধ্যে মানে এক ধরনের মানে মনোভাব কাজ করে যে সরকার আছে ভালো, দেশ চলছে ভালো, উন্নয়ন হচ্ছে, আমরা ভালো আছি, সুতরাং
ওই ভোট কেন্দ্রে গেলেই কি না, ভোট কেন্দ্রে যাওয়ার কিন্তু তাগাদা তখনই থাকে যখন মানুষ মানে পরিবর্তন চায়, যে না আমি এইটার বিরুদ্ধে আমার মত আছে, আমি এই ভোট দিয়ে আমি মানে আমার এই সরকার পরিবর্তন করব, কিন্তু ব্যক্তি পরিবর্তন করব। কিন্তু সেখানে যখন মানুষ, এটা হতে পারে একটা বড় কারণ, মানুষ যখন মনে করছে যে না জননেত্রী শেখ হাসিনার সরকার দেশে যথেষ্ট উন্নয়ন করছে, বৈশ্বিক এই মানে মন্দার মধ্যেও আমাদের দেশটা তুলনামূলকভাবে অন্যান্য দেশের তুলনায় ভালো চলছে, সুতরাং এবং খুব শক্তভাবে জননেত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন। সুতরাং এই নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে ওই কে এমপি মানে উপজেলা চেয়ারম্যান হলো বা না হলো, ঠিক আছে বাড়ি থেকে আছো তোমরা দুইজন যাও, আমরা গেলাম না, এই ধরনের একটা অনীহা কাল, মানে এটা হতে পারে। এটাও কি হতে পারে যে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল এবং তার মিত্ররা নির্বাচনে অংশ নিচ্ছে না, সে কারণে মানুষ আগ্রহ পাচ্ছে না? এবং আমি যদি আবার অন্যভাবে প্রশ্নটা করি যে এরকম বড় একটি রাজনৈতিক দল এবং আরো কিছু রাজনৈতিক দল একটার পর একটা নির্বাচনের বাইরে থাকছে, যা পুরো নির্বাচনকে একপেশে করে ফেলছে এবং সেটা নির্বাচনী প্রক্রিয়া, গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ, নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে, আপনি একমত না? আমি এটা মনে করি, কারণ আমি আমার এলাকা যেটা আমাদের বাড়ি, আপনি জানেন গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, ওখানে কিন্তু জানেন আমরা আমাদের প্রতিবেশী এবং তাদের যুবদলের একজন নেতার বাড়ি কিন্তু আমাদের বাড়ির পাশেই। আমরা জানি যে তাদের, আমরা মনেই করি যে ওদের বংশের কিছু লোক তারা সবসময় বিএনপি করে বা এনটি আওয়ামী লীগ করে, কিন্তু তাদের বাড়ির কিন্তু প্রতিটা লোক ভোট কেন্দ্রে গিয়েছে, আমি খোঁজ নিয়েছি এবং তারাই আমাকে ফোন করেছে যে নাজমা ভোট ভালো হয়েছে, আমরা ভোট দিয়ে আসছি। ভোট কেন্দ্রে গিয়েছে তারা, তাহলে আমি কি করে মনে করব যে বিএনপি না গেলে, বিএনপি নির্বাচনে না গেলে জনগণ যাচ্ছে না? উনি যেমন একটা দুটো কেন্দ্রের উদাহরণ দিল যে ওখানে 4% ঘন্টায় একটা ভোট পড়ছে, হাজার হাজার ভোট কেন্দ্র, সেখানে উনি 2-4টার উদাহরণ দিয়ে যদি একটা ভোটকে বা একটা নির্বাচনী ব্যবস্থাকে বিতর্কিত করাটা আমার মনে হয় যৌক্তিক না। আমাদের কথা হচ্ছে যে হ্যাঁ, বাংলাদেশে নির্বাচন হবে, বিভিন্ন ক্ষেত্রে নির্বাচনের যে প্রক্রিয়া আছে বা নিয়ম আছে, যে নীতি আছে, নির্বাচন কমিশন আছে, সে তাদের ডিক্লারেশন অনুযায়ী নির্বাচন হচ্ছে। তো এখানে তো সরকার বাধাগ্রস্ত করছে না বা কাউকে বলেনি যে তুমি দাঁড়াতে পারবে না। এখন নির্বাচন বিএনপি করবে না, সেটা বিএনপির নীতিগত সিদ্ধান্ত বা রাজনৈতিক সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ততে আমাদের বলার কিছু নাই। এখন ওনারা যদি, হ্যাঁ এটা হতে পারে যে ওনারা যায়নি, ওনাদের খুবই কট্টর মনোভাব সম্পন্ন বিএনপি যারা আছে তারা হয়তো অনেকে যায়নি, তারা গেলে হয়তো ভোট পার্সেন্টেজ আরও বাড়তো, কিন্তু যেই হারে ভোট কমছে, উপস্থিতিটা কম, সেটা কিন্তু আমার মনে হয় যে আগামী দিনে যে সব দল অংশগ্রহণ করলেও ভোটার উপস্থিতি কিন্তু, আমরা যদি সব দল মিলে আমরা যদি চেষ্টা না করি, প্রচেষ্টা না নিই, তাহলে কিন্তু ওই মানে ওনারা যেটা মনে করছেন বা অনেকে মনে করছেন যে বিএনপি যাচ্ছে না বিধায় মানুষ ভোট দিতে যাচ্ছে না, এটা তখন কিন্তু ওটা প্রমাণিত হয়ে যাবে, এটা আমি মনে করি। জি, নীলুফার চৌধুরী মনি। দেখেন, এখানে যে কথাটা বললেন যে জনগণ যদি পরিবর্তন চায় তাহলে ভোটের দরকারে ভোট দিতে আসে। জনগণ পরিবর্তন চায় না, আপনার কার সাথে জনগণ পরিবর্তন চাবে? যদি এমন হয় যে জনগণ পরিবর্তন চায় বলেই ভোট দিতে চায় না, কারণ যখন দল হয় একটা দল যখন নির্বাচন করে তখন জনগণ কাকে, এখানে হা ভোট না ভোটের কোনো সিস্টেম নাই। যদি হা ভোট না ভোটের সিস্টেম থাকতো, নাজমা আপার মাধ্যমে বলতে চাই যে উনি ওনার নেত্রীকে বলুক এই সিস্টেমটা যদি করে, তাহলে জনগণ দেখুক ভোট দিতে যায় কি না যায়। যদি ভয়ের ভীতির সঞ্চারটা যদি বন্ধ করে দেয় যে মানুষেরকে গুম করবে, খুন করবে, যেমন আপনার ভয় ভীতি, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। কয়েকদিন আগে আমি প্রথম কলকাতার একটা রিপোর্টে পড়লাম যেটা, যে আমেরিকা যে সর্বশেষ মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে রিপোর্ট পেশ করেছে, সেইখানেই সব কিছু আছে যে বাংলাদেশের অবস্থানটা কোথায়। একটা ভয়ের রাজ্যে, একটা হীরক রাজার দেশে মানুষ ভোট দিতে যাবে, মানুষের কোন ঠেকা লাগছে ভোট দিতে যাওয়ার? মানুষ তো এটাই মনে করে। কারণ আমি যদি বাংলাদেশের কোনো পত্রিকার কথা বলি, বাংলাদেশের পত্রিকা তো লেখার সাহসই পায় না, কারণ বাংলাদেশ তো সেই দেশ যে দেশে কিনা একটা সাংবাদিকদের ওপেন এখন কিনে, আগে তো দরদাম করতো অন্ধকারে, এখন আলোর মুখে যখন আমরা দেখি ন্যাশনাল ব্যাংকে প্রেস কনফারেন্সে যখন খাবারের প্যাকেটের মধ্যে 5,000 করে টাকা দেওয়া হয় যে তুমি চুপ থাকবা, তুমি আমার পক্ষে লাগবা, আমি একাকার হয়ে গেছি, মিশে গেছি সালামের সাথে, তাতে কি আমি আবার মাথাচাড়া দিয়ে উঠবো, দাঁড়াবো, এটা লেখবা শুধু, এটার জন্য তোমার দাম 5,000 টাকা। এবং আজকে অন্য কোনো দেশ হলে
বাংলাদেশে যদি আগের অবস্থান ঠিক থাকতো, সাংবাদিকদের যদি সেই অবস্থানটা থাকতো, সাংবাদিকদের যদি মেরুদণ্ডটা সোজা থাকতো, আজকে এটা নিয়ে প্রলয়ঙ্করী কিছু হয়ে যেত। বাংলাদেশ জায়গাটাই চলে গেছে যে তুমি আমার কথা শুনো, তুমি কোনো মতে খেয়ে পড়ে বাঁচতে পারবে, যদি আমার কথা না শুনো তাহলে তোমার কিন্তু ওই 14 শিকের মধ্যে তোমার থাকতে হবে, আইদার তোমাকে গুম হয়ে যাইতে হবে, এর চেয়েও বেশি বাড়াবাড়ি করলে তুমি খুন হয়ে যাইতে হবে। এই ভয়ের রাজ্যের মধ্যে মানুষ এই ভোট না দিয়ে তাদের ম্যান্ডেট প্রকাশ করছে যে তোমাকে আমরা চাই না। আমি বেশি দূরে কেন যাব, এই দেশের ভোটবিহীন প্রধানমন্ত্রী উনি নিজেই বলেন বাম ডান সব এখন এক হয়ে গেছে আমাকে ষড়যন্ত্রের মাধ্যমে তো ফেলে দেওয়ার জন্য। আপনি দেখেছেন 7 তারিখের নির্বাচনের পরে বিএনপি কিন্তু ওরকম কোনো কিছু বলে নাই, করে নাই। বিএনপি লিফলেট বিতরণ করা থেকে শুরু করে, যেটা নর্মাল, যে এটা রুটিন মাফিক বলবার সাহস কাজ করে, এটা আপনি বলতে পারেন আপনার জায়গা থেকে। সাহস যেটুকু আছে সেটুকু কিন্তু বিএনপিরই আছে, কারণ প্রতিবাদ যেটুকু করে বিএনপি করে। আপনার মতো 2-1 জিল্লুরকে দিয়ে আপনি সারা বাংলাদেশে সাংবাদিকের বিচার করতে পারেন না, সারা বাংলাদেশে সুশীলকে বিচার করতে পারেন না। সো আমি বলবো বিএনপি সাহস আছে, বিএনপি সাহস আছে, শক্তিও আছে, কিন্তু তাদের যে শক্তি আছে, তারা যে লাইসেন্সধারী বন্দুকগুলোকে নিজেদের কাজে লাগায়, তারা যে সরকারের হ্যান্ডসগুলোকে, সরকার এক জিনিস আর দল এক জিনিস, তারা দল এবং সরকারের মধ্যে একাকার হয়ে যে যখন সরকারকে ব্যবহার করে দলীয় কর্মকাণ্ডে, সেই জায়গাটাই বিএনপির যেটুকু আপনার বলতে পারেন হেজিটেশন, এটাকে ভয় বলে না। বিএনপি মাঠে থাকে, বিএনপি কাজ করে। বলতে পারেন যে ওই সময়টায়, যে সময়টায় আপনি যে কথা বলবেন আমি জানি জিল্লুর ভাই, আপনি কোন সময়ের কথা বলবেন আমি জানি। সেই সময়টায় আপনি নিজে দেখেন, নিজের প্রয়োজনে যারা বিএনপির হয়ে কাজ করে দেখায়, বিএনপিকে সম্পূর্ণরূপে টর্চার সেলের মধ্যে রাখে। টর্চার সেলটা হলো ওরকম সেল যে আব্দুর রাজ্জাক, আপনার সাবেক কৃষিমন্ত্রী, সে নিজেই বলে যে আমাদের কথা শুনলে এক রাতে আমরা 25,000 নেতাকর্মীকে ছেড়ে দিতাম, জেল থেকে মুক্ত করতাম আমাদের কথা শুনলে। তো এখান থেকে বোঝা যায় যে এই 28 তারিখের পরে থেকে যে 25,000 কর্মী তারা জেলে এক্সট্রা ঢুকিয়েছে, এটা সেখান থেকে প্রমাণ পায়। তারপরেও তো বিএনপি আছে মাঠে, আমি সেটা বলছি না, আমি বলছি বিএনপি কিছু ওই ধরনের প্রোগ্রাম হাতে না নেওয়ার পরেও কাকে দেখে প্রধানমন্ত্রী এত ভয় পাচ্ছে, কাকে দেখে সাধারণ সম্পাদক আওয়ামী লীগ এত ভয় পাচ্ছে, তারা চাপের মুখে আছে, তারা বাম ডান সব এক হয়ে গেছে, আমাকে ছাড়া কাকে নিয়ে আসবে। কেউ তো বলে নাই বাংলাদেশের যে তাকে ছাড়া অন্য কাউকে আনবে। ইলেকশনের পরে বলতে পারেন যে অধিক শোকে পাথর, এরকম একটা ঘটনা ঘটবে বাংলাদেশে। কোন দল নির্বাচন করে, যে নাজমা আপা কতক্ষণ আগে বললো হ্যাঁ সব দল নির্বাচন করছে, আমি তাকে বলি জাতীয় পার্টির কয়জন এই উপজেলায় নির্বাচন করছেন, ওনার কাছে কি লিস্ট আছে? বিএনপির যারা নির্বাচনের নামে গেছে, বিএনপি একটা বিশাল বড় সমুদ্রের মতো দল, সেখানে যারা গেছে তাদের সাথে সাথে বহিষ্কার করা হয়েছে, সাথে সাথে হতে পারে 81 জন, হতে পারে 61 জন, এক এক স্টেপে। সেই জায়গায় বহিষ্কার করার পরে তো ওটা তার বিএনপি হয় না। এবং অন্য দল, বাম দল থেকে বা অন্য দল থেকে কয়জন নির্বাচন করছে, সেটার যদি হিসাবটা নাজমা আপা দেয়। কোন বিষয়ে বলবো? প্রশ্ন এটাই বলবো। আমি প্রশ্ন যেতে পারি, কিন্তু আপনি বলবেন কিনা উনি যে টর্চের বলছে যে বিএনপিকে টর্চের সেলে রাখা হয়েছে। তো বিএনপির উপরে কখনো কি 15 আগস্ট ঘটেছে? বিএনপি যে আমাদের যে গ্রেনেড হামলা করলো, যে আমাদের 21 আগস্ট, এরকম কি কোনো ঘটনা বিএনপির ঘটেছে? আমাদের জননেত্রী শেখ হাসিনাকে যে 21 বার বা 23 বার হত্যা চেষ্টা করা হয়েছে, এরকম কি বিএনপির নেত্রীর উপর ঘটেছে? মানে টর্চার সেলে তো এনটি আওয়ামী লীগ, বিশেষ করে বিএনপি এবং বিএনপির সমমনা রাজনৈতিক দলগুলি আমাদের উপর করেছে। আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছি। তারা যে 1,23,00,000 ভুয়া ভোটার করেছিল, সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। আমাদের জননেত্রী শেখ হাসিনা তাদের অন্যায় অবিচারের বিরুদ্ধে সারা বাংলাদেশে পথে ঘাটে ঘুরে বেরিয়েছেন, মানুষ জনমত সংগ্রহ করেছেন। আমরা আন্দোলন করেছি বিএনপির অপরাজনীতি এবং বিএনপির অপকৌশল থেকে, তাদেরকে আমরা তাদের ক্ষমতা থেকে নামাতে পেরেছিলাম। কিন্তু বিএনপির সাথে যতই বিএনপি বলুক যে তারা কথা বলতে পারছে না, প্রতিনিয়ত কিন্তু তারা এই যে ডিজিটাল বাংলাদেশের সুবাদে আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, তারা প্রায় প্রতিনিয়ত 60-70 জন নেতা প্রতিটা টিভি চ্যানেলে বক্তৃতা করছে এবং এখানে কোনো রকমের কোনো সেন্সর ছাড়াই সরকারকে তুলোধনা করছে। এমনকি অনেক নেতা একেবারে অনলাইনে বসে
শেখ হাসিনাকে 15ই আগস্ট ঘটাবে এই ধরনের হুমকি দিচ্ছে। এরা বলে যে শেখ হাসিনা কেন বলছে যে তাকে তো সরানোর অপকৌশল বা ষড়যন্ত্র যে হচ্ছে না, এটা আমরা আপনি কি করে বোঝেন? আপনি তো জানেন যে আপনারা এরকম ষড়যন্ত্র করে থাকেন। আপনার সজীব ওয়াজেদ জয়কে আমেরিকাতে হত্যার ষড়যন্ত্র করেছিলেন FBI-কে ভাড়া করে, সেটার জন্য তো মানে এটা নিয়ে বিচার হয়েছে, এটা নিয়ে প্রকাশিত বিভিন্ন রিপোর্ট হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করেছেন, হত্যার সঙ্গে আপনার নেতা জিয়া রহমান জড়িত। আমাদের 21শে আগস্টে গ্রেনেড হামলার সাথে তারেক জিয়া জড়িত। আমাদের এই যে যারা জিয়া রহমান ক্ষমতা আসার পরে যে বলো হানা ভোট মানে কি? হানা ভোটে জিয়া রহমানের সময় যে হানা ভোট হয়েছিল, ওটা কি ফেয়ার হয়েছিল? কোনো জায়গাতে 111%, 10%, 9% ভোট পড়েছিল। যারা কখনো গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসে নাই, যারা বন্দুকের নল দিয়ে কিংবা একজন বিচারপতি রাষ্ট্রপতিকে জোর করে ক্ষমতা থেকে সরিয়ে নিজে ক্ষমতা দখল করেছেন, একসাথে রাষ্ট্রপতি এবং সেনাপতি হয়েছেন, তাদের লোকজনের কাছ থেকে, নেতাদের কাছ থেকে আমাদের গণতন্ত্রের বিশেষ করে নির্বাচনের ছবক শুনতে হয়। এটি আমাদের জন্য দুঃখজনক। আর নির্বাচনে ওনারা মনে করে যে ওনারা আসবেন না, তো নির্বাচনে আসবেন না থেকে বাংলাদেশকে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে থাকবে? বা বাংলাদেশে কি তৃতীয় পক্ষ কোনো কেউ ক্ষমতা গ্রহণ করুক বা ক্ষমতা দখল করুক, বা বিএনপিকে কোনো দেশ কোনো মহল জোর ক্ষমতায় বসিয়ে দিক, এরকম একটা পরিস্থিতি ওনারা সৃষ্টি করতে চায়। এখন ওই পরিস্থিতি সৃষ্টি করার জন্য যদি তারা এখন চুপচাপ বসে ষড়যন্ত্র করছে, এটি হচ্ছে বাস্তবতা। কিন্তু আর এক সময় তারা আন্দোলন যখন করতে যায়, তারা কিন্তু সহিংস আন্দোলন করে, এবং সহিংস আন্দোলন তাদের এরকমই নিষ্ঠুর আন্দোলন করে যে আন্দোলন তারা বলে জনগণের জন্য, কিন্তু সেই আন্দোলন হয়ে যায় গণহত্যা। মানে জনগণকে হত্যা করার মধ্য দিয়ে তারা ক্ষমতায় যেতে চায়। তাদের যত আন্দোলন দেখেন, মানুষ পোড়াও এবং লাঠিপেটা করে মানুষ হত্যা করো, পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করো, তারপরে আন্দোলন করো, সেই আন্দোলনে তারা সফলতা পায়নি। মানুষ তাদের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন তাদের নেতাকর্মীরা আন্দোলনে সক্রিয় হয় না, তারা আন্দোলনে সফল হয় না। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে গেলে একটা হচ্ছে প্রপার ওয়ে হচ্ছে নির্বাচন, আর না হলে তারা যেইভাবে চায় যে ক্ষমতা থেকে সরিয়ে দেবে, হটিয়ে দেবে। যে একবার নির্বাচনের সময় শেখ হাসিনা যখন বেগম খালেদা জিয়াকে ফোন দিয়েছিলেন, অনেকবার হরতাল করলো। আমার মনে আছে আমি সেই ফোনের সময় মাননীয় প্রধানমন্ত্রীর অফিসে উপস্থিত ছিলাম। তখন উনি যেই ভাষায় জননেত্রী শেখ হাসিনাকে কথা বলেছিলেন যে আমি হরতাল উইথড্র করব না, আপনি পলাবার পথ পাবেন না, আপনাকে ক্ষমতা ছাড়তেই হবে, আপনাকে দেশ ত্যাগ করতে হবে, এই ধরনের কথা বলেছিলেন। গণভবনে চায়ের আমন্ত্রণ করেছিলেন, বলেছিলেন ডিনারের আমন্ত্রণ, আসেন আমরা কথা বলি, আমরা কিভাবে কি করা যায় সেই ব্যবস্থা করি। ওনারা কিন্তু সেটা করেননি। তো ওনারা কোনো আলোচনায় রাজি না, নির্বাচনের কোনো আলোচনায় রাজি না, ওনারা শুধু ক্ষমতা দখলের আলোচনা কাদের সাথে? তাদের সঙ্গে যারা মনে করে যে আমেরিকার উদাহরণ দিচ্ছে। দেখেন, রাশিয়াতে নির্বাচনে হলো এবং পুতিন ক্ষমতা গ্রহণ করলেন, মানে ওত নিলেন অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে কিন্তু আমেরিকা সহ ইউরোপীয় ইউনিয়ন সহ জার্মানি মানে কোনো রাষ্ট্র তারা যায় নাই। তারা মনে করছে যে নির্বাচন তারা ঠিকমতো করেনি, পুতিন স্বৈরাচারীভাবে নির্বাচন করেছে, সেজন্য তারা সেই ওত অনুষ্ঠানে তারা বয়কট করেছে, তারা যায়নি। কিন্তু বাংলাদেশে তো যারা বলেন যে রাষ্ট্রের সঙ্গে তারা এত সখ্যতা, বা যাদের সঙ্গে তাদের সখ্যতা, যারা মনে করে তারা বিএনপিকে ক্ষমতায় বসাবে, তারা কিন্তু আমাদের যেদিন মাননীয় প্রধানমন্ত্রী শপথ নিলেন এবং মন্ত্রিসভা শপথ নিল, সেদিন কিন্তু বাংলাদেশের সব রাষ্ট্রদূতরা বঙ্গভবনে গিয়ে রাশিয়ার ওখানে না যাওয়ার আরেকটা কারণ হচ্ছে যে রাশিয়ার উপরে অনেক রকমের স্যাংশন আছে ইউক্রেন ওয়ারের কারণে, যে কারণে না সেটা কিন্তু আমি সেটা বলেছে, তারা নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা বলেছে, সেই জন্য তারা যায়নি। তারা আমন্ত্রণ জানিয়েছিল, রাশিয়া থেকে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তারা যায়নি। কিন্তু আমাদের দেশে তো কোনো রাষ্ট্রই তো বলেনি যে না তোমরা জোর করে ক্ষমতা দখল করেছো বা তোমরা জোর করে নির্বাচন করেছো, তোমাদের এই প্রক্রিয়ার সাথে আমরা নেই। সবাই তো আরো বাংলাদেশের সঙ্গে কিভাবে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা যায়, কিভাবে এখানে ইনভেস্ট করা যায়, কিভাবে মানে সরকারকে সহযোগিতা করা যায়, কিংবা তাদের সঙ্গে যে চুক্তিগুলি আছে সেগুলি বাস্তবায়ন করা যায়, সেগুলির জন্য কিন্তু সবাই কাজ করছে। মানে কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে। আমাদের এই যে সম্ভবত আগামী কয়েকদিনের মধ্যে আবার আসছেন বাংলাদেশে, এই সম্পর্ক বাংলাদেশের সাথে তারা সম্পর্ক উন্নয়ন করতে চায়। তো বাংলাদেশ সরকার গভর্নমেন্ট যদি এতই খারাপ হবে, তাহলে তারা
আমেরিকার মানে রাষ্ট্রের পক্ষ থেকে, আপনার ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে, আমাদের এখানে যে পার্লামেন্টের আজকে আমি সেশন করলাম, ওয়ার্কশপ করলাম এসডিজির উপরে, কয়েকটি মন্ত্রণালয় বা কয়েকটি কমিটির উপরে একটু সিলেক্টিভ আলোচনা। তো সেই আলোচনাগুলোতে এর আগে করেছে ইউএনডিপি, বিশ্বব্যাংক, ইউরোপিয়ান ইউনিয়ন, তারা করলো এই অনুষ্ঠানটা। তা আমাদের সংসদ সদস্যদেরকে তারা ওরিয়েন্টেশন দিচ্ছে, মানে ট্রেনিং দিচ্ছে বিভিন্ন এসে। তারা যদি এতই মানে আমাদের প্রতি বিরূপ হয়ে থাকে, তাহলে এই কাজগুলি তারা কেন করছে? তো এটার ব্যাখ্যা কি? এটা তো কোনো ব্যাখ্যা নেই। সুতরাং নির্বাচন, হ্যাঁ হতে পারে অংশগ্রহণ কম, জনগণের এখানে ভোটার উপস্থিতি কম, তার মানে তো নির্বাচন মানে হয়ে যায় না, বাতিল হয়ে যায় না। নির্বাচন অন্যান্য দেশেও অনেক কম ভোটেও, মানে আমেরিকাও তো আমরা শুনেছি বা গতবার দেখেছি 25%, 30%-এ তারা নির্বাচন হয়েছে। তো সুতরাং ওই নির্বাচন হয়েছে, তার মানে কি তাদের লোকসংখ্যা, মানে লোকজন যায়নি ভোট কেন্দ্রে দেখে নির্বাচন কি বাতিল হয়ে যাবে? সংবিধানে যে আছে, আইনে যা আছে, সেটি তো বলবৎ আছে। সুতরাং এইটা নিয়ে ওরা যতই বলুক জোর করে ক্ষমতা, মানুষ যায়নি তাদের জন্য এতই যদি দরদ থাকবে, তাহলে মানুষ রাস্তায় নামে না কেন, তাদের কথা শোনে না কেন? সেটি তো হচ্ছে না। যে প্রশ্নটা আমি অন্যভাবে করেছিলাম ওই প্রশ্ন রাখলেন, এবং অনেকগুলো প্রশ্ন উনি আপনার উদ্দেশ্যে রাখলেন। এবং আমার আরেকটা প্রশ্ন, যে আমাদের আলোচনার মধ্যে এই প্রসঙ্গটাও ছিল যে দেশে বেশ কিছু উন্নয়ন হয়েছে গত কয়েক বছর, এবং দৃশ্যমান উন্নয়ন হয়েছে। মানুষ কি সেই কারণে রাজনীতি বা নির্বাচনের ব্যাপারে খানিকটা আগ্রহ হারিয়ে ফেলছে কি না? সেটাই, ওই যে চালুনি বলে সূচকে, সূচ বলে চালুনি বলে সূচকে, যে তোমার একটা ফুটা আছে, উন্নয়নটা এরকমই হয়েছে, এই জন্যই মানুষ ভোট দিতে চায় না। আপনার কথার উত্তর আমি এক কথায় দিয়ে দিলাম। সেইখানে আমি আগের নাজমা আপা বারবার বলছে যে ভোট ঠিক মতো হচ্ছে, সব কিছু ঠিক আছে, কোথাও কোনো সমস্যা নেই। আমার ওই কথাই মনে পড়লো যে উনি ওটা অ্যাডমিট করেছেন যে ভোটার কম যাচ্ছে, কিন্তু সেটা কেন যাচ্ছে সেটা নিয়ে গবেষণা করা দরকার, সেটা বলেছেন। তো সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাকে আমি বলতে চাই যে গাড়ি বিক্রির সময় বলে যে গাড়ির সব ঠিক আছে, শুধু ব্রেকটা একটু কাজ করে না। মানুষকে যদি আমি গাড়ির এটা বললাম এই জন্য যে ওই মানুষের ভোটটাই হলো গণতন্ত্রের দেশে প্রাণ, শক্তি, সব কিছু, সমস্ত ক্ষমতার উৎস। ক্ষমতার উৎসটা যখন এজেন্সিতে পরিণত হয়, এজেন্সিতে, তখন আর কিছু থাকে না। এখন যেটা আছে, এটা কোনো লেনদুব দর্জির ক্ষমতা, এটা একটা এজেন্সিশিপ ছাড়া আর কিছুই না। সেটা একটা দুইটা কেন্দ্রের আমি উদাহরণ সারা দিন দিতে, আপনি সময় দিলে আমি দিতে পারি। সারা বাংলাদেশের চিত্রটা আমি একটা দুইটার মধ্যে আমি প্রকাশ করেছি, আর কিছুই না। নাজমা আপা রাশিয়ার কথা বললেন, ঠিকই আছে, উনি ওনার জায়গায় ঠিক আছেন, কারণ ওনারা যেমন নির্বাচন করেন, রাশিয়াও তেমনই নির্বাচন করেন। আমি আরো অবাক হলাম না যে উনি কিং জং এর কথা বললেন না কেন। এখন নর্থ কোরিয়ার মতোই বাংলাদেশ চলছে। বাংলাদেশের নির্বাচন কি বললাম, সে আনসার কি করে, আমি কেটে বললাম। পুতিন আমেরিকা যায় নাই, বা ইউরোপ যায় নাই, বা আরো কেউ যায় নাই, যেটাই জন্য হোক যায় নাই, সেই যায় নাই পুতিনের এই নির্বাচনের খেলা দেখার জন্য তো না। সেটার পাশে আবার উনি বললেন যে কিন্তু বাংলাদেশে আসছে, সব রাষ্ট্রদূতরা আসছে, বাংলাদেশে আসছে। আমিও তো বলি হ্যাঁ বাংলাদেশে আসছে। এখন লুয়া আসতেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক, তারা উন্নয়ন চায়, সবই ঠিক আছে, ওই গাড়ির ব্রেকটার মতো সব ঠিক আছে, শুধু ব্রেক কাজ করে না। সেই ব্রেক কাজ করে না বলেই যে প্রথম কলকাতার যে রিপোর্টটার কথা বললাম, সেটা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি যুক্তরাষ্ট্রের রিপোর্ট নিয়ে, যুক্তরাষ্ট্রের তারা বলেছে, আমি বাংলাদেশের কারো কথাই বললাম না। ফের নিষেধাজ্ঞার চাপে বাংলাদেশ, মানবাধিকার প্রসঙ্গে আবারও আওয়ামী লীগ সরকারের সমালোচনার মুখে। তো এই যে তারা যে আসছে, তারা শপথের সময় আসছে, সব কিছু দেখছে, তারা সংসদে গিয়েছে, তারা বলছে কাজ করতে চায়, কাজ তো সৌদি আরবের সাথেও করতে চায়, তারা রাজতন্ত্র, তাদের সাথেও তো কাজ করে সারা বিশ্ব, সেটা তো কোনো কথা না। কাজ করা এক জিনিস আর মেনে নেওয়া এক জিনিস, দুইটা আলাদা জিনিস। এটা বুঝতে হবে রাজনীতিবিদদের, এই জিনিসটার মধ্যে কতটা ফারাক, এটা না বুঝলে রাজনীতি করাটা একদমই বৃথা। সেইখানে তারা বলছে 2023-এ আমেরিকা একটি মানবাধিকার হরণের রিপোর্ট তৈরি করে গোটা বিশ্বের সামনে তুলে ধরেছে। রিপোর্ট বলছে আন্দোলনে বাধা দেওয়া দেশের মানুষের তথা বিরোধীরা আন্দোলন করতে পারেনি, নেতাকর্মীদের গ্রেফতার, জোরপূর্বক গুম, খালেদা জিয়াকে গৃহবন্দী রাখা হয়েছে, তাকে প্রয়োজনীয় চিকিৎসা নিতে বিদেশেও যেতে দেওয়া হয়নি, যার জন্য তাকে বাংলাদেশের হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। 2018 সালের দুর্নীতিতে এবং অর্থ আত্মসাৎ মামলায় তাকে জেল দেওয়া হয়েছিল 10 বছরের। 2019-এ তাকে জেল থেকে স্থানান্তর করা হয় হাসপাতালে।
2020-এ তাকে গৃহবন্দী করে রাখা হয়। বহু আইনবিদদের ভাষায় খালেদা জিয়াকে যেভাবে অভিযোগে বন্দী করা হয় তার তথ্য প্রমাণের যথেষ্ট ঘাটতি রয়েছে। তাকে নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে দিতেই এই ছক কষা হয়েছে রাজনৈতিকভাবে। রিপোর্টে আরো বলা হয়েছে, হিউম্যান রাইটস রিপোর্ট পড়ছেন? আমি হিউম্যান রাইটস রিপোর্ট তো লিখেছেই, আমি হিউম্যান রাইটস রিপোর্টটাই প্রথম কলকাতা আবার তারা বলেছে এটা আমি বাংলাদেশের কোনো সাংবাদিকের কথা বলি নাই, তারা যে খুব সিরিয়াস ভাবে তারা নিয়েছে, যারা নাজমা আপাদের টিকিয়ে রেখেছে, নাজমা আপাদের টিকিয়ে রেখেছে, যে ইন্ডিয়া পণ্য বর্জন করবে সেই কলকাতারই আবার উদাহরণ, উনাদেরকে স্ট্রেট ক্ষমতায় রেখেছে। শুধু স্ট্রেট ক্ষমতায় রাখেনি, তারা ওপেন বলেছে যে বিজেপি প্রেসিডেন্ট বলেছে আওয়ামী লীগের সঙ্গে দলীয় যোগাযোগ জোরদার করে সম্পর্ক এগিয়ে নিতে চায় তারা। মোদি সাহেব বলেছেন শেখ হাসিনার রূপকল্প 41 বাস্তবায়নে পাশে থাকবে ভারত। কোনো দিন একটা দেশ আরেকটা দেশের বন্ধুত্ব গ্রহণ করে, একটা দেশ এত বড় একটা দেশ একটা দলকে শুধুমাত্র ইন্ডিকেট করে বন্ধুত্ব গ্রহণ করার মাধ্যমেই কিন্তু ওই সরিষার ভিতরে এই ভূত থাকে। সেই ভূতটা নিয়েই আমি কথা বলছি। সেই ভূতের জায়গায় ওই জায়গায় কিন্তু তারা কিন্তু মানবাধিকারের 71 নিয়েও কথা বলেছে, মুক্তিযুদ্ধের। আমি ওই রিপোর্টটা সবাই পড়েছে, কিন্তু আমি প্রথম কলকাতার রিপোর্ট এই জন্য বললাম। উনি বলছেন আপনারা শাড়ি পরবেন না, আবার কলকাতার রিপোর্ট নিয়ে আলোচনা। আমি আপনাকে বলি, মুক্তবাজার অর্থনীতিতে সারা বিশ্বে আপনার পকেটে যদি টাকা থাকে আপনি কিনতে পারবেন, এটা কোনো দেশের কোনো নিষেধাজ্ঞা নাই। এখন কেউ কাউকে যদি ব্যক্তিগতভাবে পছন্দ করে যদি কারো জিনিস যদি অ্যাভয়েড করে সেটা অ্যানাদার থিং, কিন্তু ইন্ডিয়াও বলতে পারবে না আমার শাড়ি পরছো কেন, বাংলাদেশও কেউ কিনা যদি পরে সে বলতে পারবে না আমি পরলাম না কেন, আমি টাকা দিয়ে আমার টাকা দিয়ে আমি কিনেছি। ভারতের সঙ্গে আপনাদের সম্পর্ক এবং ভারত আপনাদেরকে কিভাবে, মানে যেটা উনি ইঙ্গিত করছেন যে ক্ষমতায় রেখেছে এবং কিসের বিনিময়ে রাখছে সেটা ওনার প্রশ্ন। আচ্ছা, যে একবার কিন্তু তারা আন্দোলনের সময় যখন ওই যে অবরোধ দিল, সেই সময় বেগম খালেদা জিয়া নিজে বানিয়ে বলেছিলেন যে আমাদেরকে অমিত শাহ ফোন দিয়েছিল, অমিত শাহ বলেছে আপনার পাশে আমরা আছি। তা আমাদের ভারত উপযাজক হয়ে আমাদের পাশে থাকার কথা বলে, আর বিএনপি উপযাজক হয়ে ভারতের সাথে সখ্যতা, বিশেষ করে বিজেপির সাথে সখ্যতা গড়ে তোলার জন্য তারা মানে ভুয়া ফোন তখন কিন্তু অমিত শাহ বলেছেন যে না আমি এই ধরনের কোনো ফোন করিনি। এবং তারা দেখেন গতবার যখন বিজেপি নির্বাচিত হলো, সরকার গঠনের আগেই বিএনপির নেতারা সেই দিল্লিতে মোদি শাহর বাড়িতে মানে অফিসে গিয়ে ফুল নিয়ে দৌড়াদৌড়ি শুরু করছে। মানে এইটা তারা আওয়ামী লীগের আগেই ফুলটা দিতে চায় বিজেপি সরকারকে, এরকম অবস্থা। অন্যান্য রাষ্ট্রেরও আগে দিতে চায়। যারা এই ধরনের নতজানু রাজনীতি করে তারা এখন একটা সরকার আর একটা সরকারকে সহযোগিতা করবে এটা বলবে, তার মানে কি একটা সরকারকে মানে সহযোগিতা করতে পারবে না, বা সবাই তো ফর্মালিটি অনুযায়ী এটাই তো বলে যে ঠিক আছে আমরা আপনার পাশে আছি, আপনার যে কর্মকাণ্ড এটার ভালো কাজের আমরা পক্ষে আছি। মানবাধিকারের কথা বলেন, নির্বাচন, আমেরিকার মানবাধিকার, আর আন্দোলন করলে মানে এখানে গ্রেপ্তার করা হয়, সেই জন্য মানবাধিকার লঙ্ঘিত হয়। আমেরিকাতে যেই পয়েন্টটা নিয়ে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা, সেখানে কিন্তু আমেরিকাতে এই কি হলো গাজাতে যুদ্ধ বন্ধের দাবি, এইটার জন্য তারা আন্দোলন করছে, এটা শান্তিপূর্ণ আন্দোলন, যুদ্ধ বন্ধের দাবি। সেইখানে কিন্তু আমেরিকার সৈন্যরা ছাত্রদের উপরে চড়া হচ্ছে, গ্রেপ্তার করছে। শিক্ষককে, একজন নারী শিক্ষককে মাটিতে ফেলে যেইভাবে তারা পা দিয়ে মাথা চেপে ধরে তাকে অ্যারেস্ট করলো এবং যে অশ্লীল ভাষায় তাদের গালিগালাজ করলো। তো এটা আবার তারা যদি বাংলাদেশে রাজনীতির জন্য কোনো আন্দোলন হয়, যদি কেউ পেট্রোল বোমা মারে কোনো গাড়ির মধ্যে, সেখানে যদি কোনো কর্মীকে গ্রেপ্তার করা হয়, সেই ক্ষেত্রে তারা বলে মানবাধিকার লঙ্ঘিত হয়ে গেল। পুলিশকে পিটিয়ে হত্যা করা হবে, হাসপাতালে বোমা মারবে, অ্যাম্বুলেন্স ভাঙচুর করবে, পুড়িয়ে দেবে, জ্বালিয়ে দেবে, মহিলা কর্মীদের, আওয়ামী লীগের মহিলা নেত্রীদের উপরে অত্যাচার করবে, সেইটা কিছু বলা যাবে না, বললেই বলবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। কিন্তু তাদের দেশে যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, বাংলাদেশের কতজন মানুষ আপনি এক বছরে আমেরিকাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তো সেটি মানবাধিকার লঙ্ঘিত হয় না? সুতরাং এই যে যারা নিজেরা নিজেদের মানবাধিকার তার দেশেই রক্ষা করতে পারে না, কিন্তু অন্য দেশের মানবাধিকার নিয়ে কনসার্ন হয়, সেই দেশের সেই ব্যাপারে আমাদের অবশ্যই বক্তব্য থাকে এবং সেই ব্যাপারে মানুষ বোঝে যে এটা। এখন মানবাধিকারের কথা
বিএনপির পক্ষে যেটুকু যায় বিএনপি বলে। এখন কে সব দেশেই কর্মকাণ্ড করতে গেলে কিছু মানে বিষয়ে আন্দোলন সংগ্রাম এগুলি দমন করার জন্য বা এগুলিতে মোকাবেলা করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ গ্রহণ করে। সেইটার জন্য টোটালি একটা দলকে বা একটি মানে রাষ্ট্র ব্যবস্থাকে কিংবা সরকারকে একদম দায়ী করে সেই সরকারকে অগণতান্ত্রিক অমানবিক বলা, যারা নিজেরাই এটা করে তারা আমাদের দেশকে কিভাবে বলে এটা আমাদের বোধগম্য নয়। আমরা নির্বাচনের কথা বলছে যে এই নির্বাচন একেবারেই খারাপ, তা কোন নির্বাচন ভালো ছিল? জিলু ভাই, আপনি জানেন যে 2008 সালে যে নির্বাচন, আপনার এখানকার আমাদের যারা নির্বাচন নিয়ে গবেষণা করেন কিংবা মানে এই বিষয়ে যারা কথা বলেন এবং প্রতিটি রাজনৈতিক দল যে নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং সেটি ছিল মানে আমাদের সবাই বলে যে ওই নির্বাচনই সবচেয়ে ভালো ছিল 2008 সালের নির্বাচন। সেই নির্বাচনে 80%-এর উপরে ভোট পড়েছিল, ভোটার উপস্থিতি ছিল 80%-এর উপরে। সেই নির্বাচনকেও তো বিএনপি বলে যে এই নির্বাচন আমরা মানি না, আমরা হেরে গেছি। 30টা আসন পেয়েছে তারা এত জনপ্রিয় দল, তাহলে সেই নির্বাচনে অংশগ্রহণ করলো, সব রাজনৈতিক দল অংশগ্রহণ করলো, তারপরে আর্মি ব্যাকড যে কেয়ারটেকার গভর্নমেন্ট তার অধীনে নির্বাচন হলো, কোনো অনিয়ম হলো না। তো সেই নির্বাচনেই তো তারা 30টি আসন পেল। তারপরে তারা কি করে মনে করে যে ওই নির্বাচনে 30টি আসন পেয়েছে আর এখন আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশের মানুষের জন্য এত উন্নয়ন করেছেন, আমাদের মাথাপিছু আয় বেড়েছে, আমাদের সংকট মোকাবেলায় জননেত্রী শেখ হাসিনা দক্ষতার পরিচয় দিয়েছে, করোনা মোকাবেলায় দক্ষতার পরিচয় দিয়েছে, সব কিছু দেশের উন্নয়ন হচ্ছে, মানুষ ভালো আছে। সেই প্রেক্ষিতে যে তাদেরকে তারা ভোটে নামলেই জনগণ একেবারে হু হু করে মানে একদম লু হাওয়ার মতো গিয়ে ভোট দিয়ে ভোট বাক্স বিএনপিকে ভরে একেবারে নির্বাচনে বিজয়ী করে দেবে, এই অলীক স্বপ্ন দেখা এটি মনে হয় বিএনপির বন্ধ করা উচিত। আমার কথা হচ্ছে নির্বাচন এখনো আবার 5 বছর পর হবে, আপনার প্রিপারেশন নেন। সেটি না নিয়ে আপনারা চাচ্ছেন কিভাবে আবার কাউকে বলে আবার কিছু একটা ঝামেলা পাকিয়ে মধ্যবর্তী নির্বাচন আপনারা চাইবে নিবে কেন, আর আমরা সেটা করতেই বা যাবো কেন? আমাদের গভর্নমেন্ট তো আর অযোগ্য না, গভর্নমেন্ট তো ভীতু না। তো সুতরাং আপনারা নির্বাচনে নিয়ম মাফিক আসবেন না, আইনের মোতাবেক আসবেন না, আইন করে নির্বাচনী ব্যবস্থাকে পাকাপোক্ত করা হয়েছে তার মধ্যে আসবেন না। আপনি বেআইনিভাবে যত বাংলাদেশের বাইরে যারা আছে তাদেরকে ধর্ণা দিয়ে লবিস্ট নিয়োগ করে বাংলাদেশের পরিবেশকে ঘোলাটে করে, রাজনৈতিক পরিবেশকে ঘোলাটে করে আপনারা ক্ষমতায় আসতে চান। এই অলীক চিন্তা থেকে বাদ দিয়ে দেশের উন্নয়নের জন্য সরকার যে কাজ করছে সেখানে ভুল ত্রুটি তুলে ধরা, এখন তো সেটাও করতে পারছে না, তাদের রাজনৈতিক ভুলের কারণে তার এখন সংসদেও নাই। আবার রাজপথে এতদিন আমরা বলতাম রাজপথের বিরোধী দল, দেখেন বিরোধী দল কত জোট করলো, সব জোট আবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। একটা জোটকেও তারা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে না। এই জোটে তাদের সঙ্গে কত দল আসলো আবার বেরিয়ে গেল। তো সুতরাং যাদেরকে নিজেদের সমমনার রাজনৈতিক দলগুলি যাদেরকে নিয়ে তারা জোট করেছিল, সেই জোটরাই যাতে তাদের নীতি নিয়মকে তারা পছন্দ করে না এবং তাদেরকে ছেড়ে চলে আসতে বাধ্য হয়, সেই দলের কাছ থেকে ওই তাদের সমমনার রাজনৈতিক দলই কোনো কিছু প্রত্যাশা করে না বা তাদেরকে ব্যর্থ বলে মনে করে, আর অন্যান্য জনগণ তো আরও বেশি মনে করে যে তারা ব্যর্থ রাজনৈতিকভাবে। এটাকে কি একটা মৌলিক প্রশ্ন বলা যায় যেটা মিস নাজমা আক্তার তুললেন? কোনটা? এই যে শেষে যেটা বললেন যে নির্বাচনে আসছেন না, রাজপথও দেখা যাচ্ছে না, সংসদীয় নাই, জোট করলেন জোটও থাকছে না। সেই প্রশ্নের উত্তর আমি এক কথায় সেই কথাই বলি যে জোট যদি এক ইব্রাহিম হয় তাহলে আমার বলার কিছু নেই। কত তেল জল কত তেল জল দিয়ে আপনার জোটই করছে। আন্দালিব রহমান পার্থের যে দল, সেই দল একটা ভোলায় সে শুধু পাশ করতে পারে, সেই ভোলাও বিএনপি ম্যান্ডেট দিলে তো। আর ইব্রাহিম সাহেবকে আপনি আপনার সময় কথা বলেন, বিএনপি ইব্রাহিমকে নিয়ে সেই কক্সবাজার দিলেন, একটা বাড়ি হলে একখানে দিলেন আরেকখানে, সেইখানে দুপুরবেলা আপনার নৌকা মার্কার ক্যান্ডিডেট সে প্রেস কনফারেন্স করে বলে যে এই নির্বাচন করা সম্ভব না, কারণ সব এক পক্ষে চলে গেছে। একটা নিজের দলকে দিয়ে আপনি নিজের দলের লোক যখন বলা শুরু করলো যে আপনি কত রকম খেলোয়াড়, কি খেলোয়াড়, নিজেই রাজা মিয়া একাই গোল দেয়, এই পক্ষেও গোল দেয় ও পক্ষেও গোল দেয়, সেই রাজা মিয়ার গোলের মতো বিএনপি যদি কাজই না করে, আপনাদের কাম সারাটা দিন বিএনপি নিয়ে কথা বলা, ঘুমাইতে গেলেও বিএনপি নিয়ে কথা বললো। বিএনপি, আমিও তো বলি বিএনপি সরকারের নাই, বিএনপি বিরোধী দলের নাই। আচ্ছা, বিএনপি যদি রাজপথেও না থাকে,
আপনাদের এত সমস্যা কেন তাহলে বিএনপি নিয়ে? আপনাদের তো খুশিতে বগল দাবানোর কথা। তাহলে আপনারা বলেন কেন যে আমাকে ছাড়া আর কাকে পাওয়া যাবে? তাহলে আপনারা বলেন কেন যে আমি খুব চাপের মধ্যে আছি? এই চাপটা কিসের চাপ? বিএনপি ছাড়া আর কোন মানুষটা চাপে আপনারা অনুভব করছেন? বামের ওই 5 জন নিয়ে যে দলটা, তাদের নিয়েও আপনারা কথা বলছেন। বাম ডান সব এখন এক হয়ে গেছে। তাহলে আপনারা কি নিয়ে? বিএনপি তাহলে সব এক করেছে, ঘুরে ফিরে বিএনপি নিয়ে কথা বলেন। তো বিএনপির তো অনেক কিছুই নাই, তারপরে বিএনপি নিয়ে আপনাদের এত মাথা ঘুরে কেন? বাম ডান এক করতে পেরেছেন কিনা সেটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে মধ্যবর্তী নির্বাচন দাবি করবার মতো জায়গায় বিএনপি আছে কি না? শোনেন, মধ্যবর্তী নির্বাচন, যে নির্বাচনটাকেই বিএনপি মানে না, সেই নির্বাচন মধ্যবর্তী না। যখন সে বাধ্য করতে পারবে তখনই নির্বাচন হবে। এত যদি 500 বছর যায়, না মানায় কি আসে যায়? সরকার তো চলছে, এইটাই তো, সরকার তো চলছে, কিন্তু ওই সরকারের নামের সাথে অবশ্যই সেই গণতন্ত্রটা, কতটা গণতন্ত্র আপনি জিল্লুর ভাই আপনিও জানেন যে এই গণতন্ত্রের নাম কি গণতন্ত্র? এটা যে একটা একলা গণতন্ত্র, একলা খেলে, একলা গোল দেয়। ওই যে কি সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে কয়েকদিন খুব ট্রল করছে যে প্রধানমন্ত্রীর হাতে একটা বল, সে পা দিয়ে মারবে করে অ্যাটেম্প নিয়েছে, আর কোনো লোকজন নাই। এটাই সত্যি কথা। উনি একাই গোল দেন, উনি একাই গোল করেন, কারণ উনার পিছনে যে শক্তিটা আছে, উনি এজেন্সিশিপ হিসেবে কাজ করেন। উনি কোনো রাষ্ট্রপ্রধান না। যে দেশে গেলে ওনাকে মুখ্যমন্ত্রী বলে, ওনাকে রাষ্ট্রপ্রধান বলে না। যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে, বাংলাদেশের মুখ্যমন্ত্রী। এটা একবার বলে নাই, বেশ কয়েকবার বলেছে। উনি গেলে সম্মানটা কোথায় নেমেছে? একটা রাষ্ট্রপতি গেলে রাষ্ট্রপতি তাকে ওয়েলকাম করে, একটা প্রধানমন্ত্রী গেলে প্রধানমন্ত্রী তাকে ওয়েলকাম করে। বাংলাদেশের প্রধানমন্ত্রী গেলে ওই দেশে স্টেট মিনিস্টারও আসে না, স্টেট সচিব, যুগ্ম সচিবরা আসে, বা স্টেট মিনিস্টার আসে। কোন লাল গালিচা সম্বর্ধনা তো দূরের কথা। তো এই জায়গায় ওই যখন কলকাতায় একটা কি প্রোগ্রামে দেখলাম, রবীন্দ্রনাথের কি উদ্বোধনী, সেইখানে একটা গ্লাস পর্যন্ত তাকে দেওয়া হয় না, একটা পানির বোতলে পানি দেওয়া হয়েছে, এই হাফ লিটারের পানির বোতলে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানটা এরকমই, বরং তার চেয়ে অনেক বেশি সম্মান ওইখানের ওই পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি। তো সেই জায়গায় আপনি বলতেছেন, উনি বললেন হাসপাতাল ভাঙচুর করবে, পুলিশ মারবে। এই পুলিশ মারাটা কে মেরেছে? হাসপাতাল ভাঙচুরটা কে করেছে? আবার এটার সাথে সে গাজার হাসপাতালের তারা তুলনা দেয়। আবার বলে যে কি গাজায় যুদ্ধবন্ধের জন্য আমেরিকার গণতন্ত্র এত বেশি শক্তিশালী যে ওইখানে কে কাকে মারলো ওটারও চুলচেরা হিসাব হবে। এক পুলিশ যখন একজনকে পা দিয়ে মেরে ফেললো, পা দিয়ে চাপ দিয়ে মেরে ফেললো, সেটা নিয়ে কি পরিমাণ ওই দেশে আপনার আন্দোলন হয়েছে, এবং সেই কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয়েছে। সেইখানে সেটা নিয়ে আমরা কথা বলি, সেই দেশের নির্বাচন, সেই দেশের সব কিছু মিলে সেটা নিয়ে আমরা কতটুকু কথা বলি? আপনি গাজার কথা বলছেন, ওই দেশে তো বলার সুযোগ আছে। ওই দেশের ছেলেমেয়েরা সে ইহুদি না, এটা জায়ানবাদ, জায়ানদের বিরুদ্ধে গিয়ে ইহুদিরা পর্যন্ত মাঠে নেমেছে, এবং ইসরায়েলের ইহুদিরা পর্যন্ত ওই জায়ানদের বিরুদ্ধে আছে। সেইখানে আমার দেশে যখন ঈদের পরের দিন যখন দেখি ওই জায়ানদের বড় বড় কার্গো বিমান যখন বাংলাদেশের এয়ারপোর্টে, কোনো কথা বলা নাই, কিছু নাই, আয়সা যখন স্টে করে ঈদের ছুটির ফাঁকিতে, আপনি মুখ দিয়ে একরকম কথা বলেন, আবার ভিতরে আপনি পেগাসাস আনেন, আবার আপনি পাসপোর্ট থেকে নাম তুলে দেন, যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কখনোই ছিল না। তাহলে আপনার বন্ধু কে আর শত্রু কে? আপনি যাহা বলেন তাহা করেন না, যাহা করেন তাহা বলেন না, তাই না? তো এটা তো বিএনপি এই টাইপের কাজ করতে পারে না। বিএনপি যেটা করে তো সেটাই করে, জানান দিয়ে করে। তো আপনাদের মতো এটা করেন না যে এত এই যে বর্ণচূড়াদের অবস্থা সব সময় জঘন্য থেকে জঘন্যতর হয়, এবং এটাই স্বাভাবিক। আপনি বললেন 15ই আগস্টের কথা। 15ই আগস্ট কি বিএনপি করেছিল? আপনার দলেই করেছিল। আপনি বললেন 21শে আগস্টের কথা। 21শে আগস্ট কি বিএনপি করেছে? আপনার দলে ঘাপটি মারা লোকদেরকে জিজ্ঞেস করেন, যারা অনেক দিন মন্ত্রিত্ব পায় নাই, অনেক দিন অনেক কিছু পায় নাই, তারাই করেছে। এবং তাদের এটাও একটা ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র। আপনারা এখন বলেন আপনি বিচার হওয়ার পরে যে জিয়াউর রহমান আপনার শেখ মুজিব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, আবার আপনারা এটাও বলেন আমেরিকার সঙ্গে যখন আপনাদের লাগে তখন আপনারা বিবিসির সাক্ষাৎকারে এটাও বলেন আমেরিকা আমার বাবাকে খুন করেছে। একটা বাবাকে কত মানুষ খুন করে? আমেরিকাও খুন করলো, জিয়াউর রহমানও খুন করলো, মুস্তাকরাও খুন করলো। এখন বাদ আছে আরেকটা দেশের নাম বলা,
সেটাও খুব মনে হয় খুব দেরি হবে না, খুব তাড়াতাড়ি বলে ফেলবে। জি মিস নাজমা আক্তার। আমেরিকা কয়টা বাবাকে, মানে কিছু কথাবার্তা যেটা আমরা আসলে শুদ্ধভাবে বললে ভালো হয়, কয়টা বাবাকে, মানুষের বাবা তো একটাই থাকে। এক বাবাকে কতজন না, বলেছেন? কতজন মানে আমি বলি কয়টা বাবা না, একজন আমেরিকা বাবাকে আমরা কত তো মানুষ এইভাবে খুন বলি না, করেছে? আমরা বলি ৭১-এর পরাজিত শক্তি, সেই পরাজিত শক্তির মধ্যে আমরা ওইখানে আমেরিকাকেও বোঝায়, পাকিস্তানকে বোঝায়, চায়নাকে বোঝান, এই দেশীয় এজেন্টদেরকে বোঝায়, যাদেরকে বোঝানো হয়েছে তাদেরকেই বলা হয়েছে, তাদেরকে বোঝায়। তাই মানে এই তাদের এজেন্ট তো ছিল, বাংলাদেশে তো এরা এজেন্ট ছিল, জিয়া রহমান তো পাকিস্তানের অনুচর ছিল, এটা তো প্রমাণিত। এটা তো এখন এই যুগে যে অবাধ যে মানে আপনার তথ্য প্রবাহ, যে তথ্য অবমুক্ত হয়েছে, সেইখান থেকে তো সবকিছু জানা যায়। সুতরাং এই যে মনে করেন তাহলে এই যে তারা যে বাংলাদেশের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছিল সেই সময় জিয়া রহমানের যে ভূমিকা, সেই ভূমিকা তো পরবর্তীতে প্রকাশিত হয়েছে। আগে তো বঙ্গবন্ধু তো তাকে পুরস্কার দিল, তাকে মানে কি পদবি দিল, সবকিছু তো করলো, এবং বলে যে আওয়ামী লীগের লোকজন হত্যা করেছে। বঙ্গবন্ধু, জিয়াউর রহমান কি বঙ্গবন্ধুর বাইরের কেউ ছিল? বঙ্গবন্ধুর সঙ্গে তো সারাক্ষণ সেই অ্যাটাচড হয়ে থাকতো, ৩২ নম্বরে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে এসে বসে থাকতেন। তো জিয়া রহমান তখন তো আওয়ামী লীগ ভাবাপন্নই ছিল, এবং সেই বাকশাল করার জন্য সে বঙ্গবন্ধুকে অনেকবার রিকোয়েস্ট করেছেন বাকশালের সদস্য হওয়ার জন্য। তো জিয়া রহমানও তখন আওয়ামী লীগের লোক ছিল, মোস্তাকও ছিল, জিয়া রহমান ছিল, এবং এরাই হচ্ছে পাকিস্তানের অনুচর, এবং এরাই হচ্ছে আমাদের তখনকার যারা আমাদের বাংলাদেশ বিরোধী ছিল, বাংলাদেশের স্বাধীনতা যারা চায়নি, মুক্তিযুদ্ধে যারা এই দেশের সঙ্গে পাকিস্তানের সঙ্গে সখ্যতা গড়ে বাংলাদেশের সঙ্গে শত্রুতা করেছে, যারা আমাদের মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে, তাদেরকেই বোঝানো হয়েছে। সুতরাং চক্রান্তটা এখানে কিভাবে চক্রান্ত হয়েছে, অন্যান্য দেশের আমরা ইতিহাস থেকে জানি যে বিভিন্ন সময়ে সেই আপনার আমেরিকার মানে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে একদম প্রধান মার্কিন লুথার কিং থেকে শুরু করে আপনার সবাই অনেকেই কিন্তু নিহত হয়েছেন মর্মান্তিকভাবে। ভারতের আমরা যদি দেখি ইতিহাস পর্যালোচনা করি, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, তারপরে আরও যারা আছেন বিগত দিনের আরও যারা, অনেকেই কিন্তু আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। কিন্তু আপনি কি একটা জায়গা দেখাতে পারবেন যে শিশু, নারী শিশুসহ নতুন বউ যাদের হাতে মেহেদির মানে রং লাগানো, তারা একটু মুছে যায়নি, সেই ধরনের নারী শিশু তাদেরকে হত্যা করেছে। 4 বছরের বাচ্চা, 10 বছরের শেখ রাসেলকে সহ হত্যা করা হয়েছে, এবং তাদের পুরো পরিবারকে হত্যা করা হয়েছে। এরকম কি কোনো ইতিহাস আপনি পৃথিবীর কোনো মানে এই রাজনীতির ক্ষেত্রে যে আপনার বলেন যে পাওয়ার পলিটিক্স বা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, এরকম তো কোনো হত্যাকাণ্ড আপনি দেখাতে পারবেন না। এবং আমরা অন্যান্য সময় আলোচনা করতে গেলে আমরা বলি এই দেশের গণতন্ত্র, ওই দেশের গণতন্ত্রের মডেল আমরা উদাহরণ দেই। এরকম কি আমেরিকার যে গণতন্ত্র, কিংবা আপনি যদি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের গণতন্ত্রের কথা উদাহরণ দেয়, সেখানে কি আছে যে 21শে আগস্ট একটা দলকে একেবারে নিশ্চিহ্ন করার জন্য আমি বোমা মেরে, গ্রেনেড মেরে সেই দলের প্রধান সে মানে কে নেত্রীকে হত্যা করব, তার নেতাদেরকে হত্যা করব, আমরা মানে এক নিরঙ্কুশভাবে সারা জীবন ক্ষমতায় থেকে যাব? বিএনপি তখন তাদের প্রশাসনকে ব্যবহার করে এটা করেছে, এবং তারা এটা অস্বীকার করবে কি করে? তাদের সময় বাংলাদেশে পার্শ্ববর্তী রাষ্ট্রে এই যে একবার বলল যে কি ভারতের সঙ্গে অনেক সখ্যতা, ভারত বলে যে আপনাকে জননেত্রী শেখ হাসিনাকে বলে যে আপনাকে আমরা সমর্থন করি, আপনার 41 সালের ভিশনকে সমর্থন করি, আবার বলল ভারতে গেলে নাকি তাকে সম্মান দেওয়া হয় না। তাহলে কোনটা ঠিক? ভারতে গেলে নাকি সম্মান দেওয়া হয় না, তা সম্মানটা কিভাবে দেয় মানুষকে? যার রাষ্ট্রের যে প্রোটোকল সেই অনুযায়ী সম্মান দেয়। কে আপনাকে বলল যে পানি খেতে দেয় না, পানির বোতলে, এই ধরনের বানোয়াট কথাবার্তা বলে আবার তারাই কিন্তু এই ভারতের সঙ্গে সখ্যতা, তাদের যখন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন, তখন যখন ভারতের একটা রাষ্ট্রপতি এসেছিলেন শ্রী মোরারজি দেশাই, তখন মানে আমরা পড়েছিলাম বা ওই সময় আমরা ইতিহাস থেকে জানি যে বিলবোর্ড, যে বিলবোর্ডে আরবি হরফে লেখা ছিল বিলবোর্ডে, সে বিলবোর্ড নামিয়ে ওই হিন্দি ভাষায় বিলবোর্ড বানানো হয়েছিল। যারা নত জানু মানে দক্ষিণ তালপট্টির ব্যাপারে তারা সৈন্য মোতায়েন করা হয়েছিল, বিএনপি তখন কিছুই বলে। তারা যে পার্শ্ববর্তী রাষ্ট্রে আমাদের তো দেশ পরিবর্তন করতে পারবো না, আমরা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রাখবো, এটাই হচ্ছে স্বাভাবিক, এটাই আমাদের কূটনীতি। জাস্ট কনক্লুড করবার জন্য 2 মিনিট করে আপনাদের দুজনকেই। জি দেখেন, উনি যে কথাগুলো বলেছেন যে
এই যে সম্মান করা এবং সম্মান এক জিনিস। আমি লেন্দুব দর্জির কথা বলছি। সিকিমকে যখন নেয় ভারত, তার আগে সিকিমের লেন্দুব দর্জিকেও জওহরলাল নেহেরু তাকে স্পেশাল ভাবে তার জন্য সম্বর্ধনা সহ তাকে এত বড় সম্বর্ধনা দিয়েছিল যে ইতিহাসে বিরল। পরবর্তীতে যখন কাজ সব সমাধা হয়ে গেছে, সেই ধুকে ধুকে কিন্তু লেন্দুব দর্জি কলকাতাতে ইন্ডিয়াতেই মারা গিয়েছে এবং শেষ পর্যন্ত তার কি অবস্থা হয়েছিল এটা পৃথিবীবাসী জানে, ভারতবাসী তো জানে। আজকে সিকিমের কি অবস্থা হয়েছে ঠিক তেমনই আপনার মুখ্যমন্ত্রী বলবেই তো, এটাই স্বাভাবিক। তারা কি আপনারে তাদের উপরে স্থান দেওয়ার জন্য সহযোগিতা করে? তারা তো আপনারা রাখছে আপনার এইখানে প্রতিনিয়ত 25-26 লক্ষ লোক এসে আপনার দেশের যে 1 কোটি 1.5 কোটি মানুষ, প্লিজ আমি বলি না 1.5 কোটি মানুষ, মুখ্যমন্ত্রী মানে কি আমি একটু জানি। চিফ মিনিস্টার শোনেন, 1.5 কোটি মানুষ, 1.5 কোটি মানুষ। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী কি? বাংলাদেশে শোনেন, 1.5 কোটি মানুষ বিদেশে ইনকাম করে কষ্টার্জিত পয়সা এই দেশে পাঠায়। এই দেশের টাকাগুলো কোথায় চলে যায়? 11 বিলিয়ন ডলার মিনিমাম বাংলাদেশ থেকে প্রতি বছর পাশের দেশে চলে যায়। তো এইসব নেওয়ার জন্য এবং সমস্ত কর মৌকুফ, সমস্ত কিছু মৌকুফ। কোনটা কতটা চুক্তি হয়েছে জনগণ জানে, জনগণ জানে না। যেটুকু জানানো হয় ওইটুকু জানে, আসলটু শুভঙ্করের ফাঁকিটুকু আর জানে না। তো এই অবস্থায় তাদেরকে আর এর চেয়ে কতটা সম্মান করবে? ওই স্টেট মিনিস্টারই তাদেরকে আনতে যাবে কিংবা যুগ্ম সচিবই তাদেরকে আনতে যাবে। আমি আপনাকে আবারও বলছি, মুখ্যমন্ত্রী হচ্ছে প্রত্যেকটা স্টেটে একটা করে ইন্ডিয়ার মুখ্যমন্ত্রী থাকে, মমতা ব্যানার্জির মতো, ওটাকে বলে মুখ্যমন্ত্রী। বাংলাদেশকেও একটা এরকম স্টেট মনে করে তারা, এবং এই জন্যই বাংলাদেশে প্রধানমন্ত্রীকে তারা মুখ্যমন্ত্রী বলে। খালেদা জিয়াকে কি বলেছিল? অবশ্যই প্রধানমন্ত্রী বলেছিল। তাই এটা কোনো ইতিহাস আছে? খালেদা জিয়াকেও মুখ্যমন্ত্রী বলেছিল। আপনি তো এই ইতিহাসটা আবার গায়েব করে দিলেন। এই যে মুখ্যমন্ত্রী, এইটাকে নিয়ে আপনার এত সমস্যা। মুখ্যমন্ত্রী মানে চিফ মিনিস্টার। অবশ্যই আমার দেশে এখন তারা কোন বলছেন এটা আপনি মেনে নিয়েছেন, আমার কোনো না আপনার খালেদা জিয়াকেও তো মুখ্যমন্ত্রী, তখন আপনি প্রতিবাদ করেননি কেন? প্রধানমন্ত্রী, আমি তো জিলু ভাইয়ের কাছে জানতে চাইলাম, আমি একজন স্টুডেন্টের মতো বললি, জিলু ভাই মুখ্যমন্ত্রী মানে কি? মুখ্যমন্ত্রী মানে কি? মানে ভারতীয় কনসেপ্টে একটি রাজ্যের যিনি প্রধানমন্ত্রী আর কি, তাকে চিফ মিনিস্টার বলে, ইংরেজিতে, বাংলায় মুখ্যমন্ত্রী বলে। হ্যাঁ, তো বাংলাদেশের মানে আমাদের দেশ, আমাদের তো একটা স্বাধীন সার্বভৌম দেশ। তা আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী, তা আমাদের দেশের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলবে, বা প্রধানমন্ত্রী যদি তারা কোনো কারণে, কি কারণে তারা মুখ্যমন্ত্রী বলেছে, তারা প্রদেশ মনে করবে কেন? তারা যদি প্রদেশ মনেই করবে, তাহলে বঙ্গবন্ধু 71 সালে যখন মিত্রবাহিনীকে চলে যেতে বললেন তার জন্মদিনের উপহার হিসেবে, পৃথিবীর কোন রাষ্ট্রে আছে যে সেই রাষ্ট্র থেকে যদি কোনো যুদ্ধ হয়, সেই যুদ্ধ যদি কোনো মিত্রবাহিনী সহযোগিতা করে, তারা সেই দেশ ছেড়ে চলে যায়? একমাত্র বাংলাদেশ। এবং সেই গার্ডস বঙ্গবন্ধুর ছিল, এবং সেই নেতৃত্ব বঙ্গবন্ধুর ছিল বলে কিন্তু বঙ্গবন্ধু ভারতের তার প্রথম জন্মদিনে, দেশে প্রত্যাবর্তনের প্রথম জন্মদিনেই কিন্তু ইন্দিরা গান্ধীকে বলে তার এই সৈন্য সামন্ত সব তার দেশে পাঠিয়েছিলেন। সুতরাং আমাদের কাছে অন্য দেশের নতজানু পররাষ্ট্রনীতি আমরা অনুসরণ করব, এটা যারা ভাবে, যারা করে আসছে বিগত দিনে, এখন ওই যে আছে আঙ্গুর ফল টকের মতো, যে ভারতের সঙ্গে তারা এমনি নিজেরা গায়ে পড়ে সখ্যতা করতে চায়, যে কোনো কারণে সেটা হয় না। আমরা গায়ে পড়ে সখ্যতা করতে চাই, তারা ভারতের সাথে সখ্যতা করতে যায়, আবার ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে উস্কে দেয় অস্ত্র চোরাচালানের মাধ্যমে। অস্ত্রের ব্যবসা করে যার নেতা তারেক রহমান 10 ট্রাক অস্ত্র আমাদের বাংলাদেশের ভূখণ্ড থেকে আপনার অন্য ভারতের বিচ্ছিন্নতাবাদীদের কাছে দিতে চেয়েছিল। এবং এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তখন বাবর, সেই যে ভারতের যে বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশে আশ্রয় দিয়েছিল, আপনার মিরপুর পল্লবীতে বাড়ি ভাড়া করে তাদেরকে রেখেছিল। তো এই ইতিহাসগুলি ভারত জানে, সেই জন্য তাদেরকে ভারত বিশ্বাস করে না। এবং তাদের বিশ্বাস যদি না করে, তারা তো উপযাচক হয়ে ভারতকে যখন তখন তারা পা ধরতে রাজি আছে, ফুল নিয়ে দৌড়াদৌড়ি করে, এবং অমিত শাহ তাদেরকে নাকি খোঁজ খবর নেয়। এই জিনিসটা তারা নিজেরাই প্রচার করে। সুতরাং যারা এরকম নতজানু পররাষ্ট্রনীতি বা নতজানু মানে দলীয় নীতি নিয়ে অগ্রসর হয়, তাদের কাছ থেকে বাংলাদেশের যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তিতামাতা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনারা দেখতে পারেন
একানন টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস দেলোয়ার চৌধুরী মনি এবং মিস নাজমা আক্তার অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক দুজন রাজনীতিক বিতর্ক করেছেন, আমি তাদের এই পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে গেলাম না, বাট একটা বিষয়ে সবাই মোটামুটি একমত যে ভোটারদের ভোটের ব্যাপারে, নির্বাচনের ব্যাপারে আগ্রহ কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে সেটা নিয়ে আমরা বিতর্ক তৈরি না করে বরং সবাই খতিয়ে দেখবার চেষ্টা করি এর কারণটা কি এবং সেই কারণটা কতটা কল্যাণকর সেটিও বোধহয় বিবেচনার দাবি রাখে এবং সেই জায়গায় আমাদের রাজনীতিকদের আরও বেশি মনোযোগ দেওয়া দরকার এবং ভোটার কম হলে যদি দেশের জন্য কল্যাণকর হয় সেটাতেও কোনো আপত্তি নেই, কিন্তু বিষয়টা আসলে বিবেচনার মধ্যে নেওয়া দরকার। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।